স্টেশনে জলের বড় কষ্ট। ট্রেন থেকে জল দেয়, তাতে রান্না খাওয়া কোনো রকমে চলে, স্নান আর হয় না। এখানকার কুয়োর জলও শুকিয়ে গিয়েছে। একদিন সে শুনলে স্টেশন থেকে মাইল 3 দূরে একটা জলাশয় আছে, সেখানে ভালো জল পাওয়া যায়, মাছও আছে। স্নান ও মাছ ধরার আকর্ষণে একদিন সে সকালের ট্রেন রওনা করে দিয়ে সেখানে মাছ ধরতে চলল। সঙ্গে একজন সোমালি কুলি, সে পথ দেখিয়ে নিয়ে গেল। মাছ ধরবার সাজ সরঞ্জাম মোম্বাসা থেকে আনিয়েছিল। জলাশয়টা মাঝারি গোছের, চারিধারে উঁচু ঘাসের বন, ইউকা গাছ, নিকটেই একটা অনুচ্চ পাহাড়। জলে সে স্নান সেরে উঠে ঘণ্টা 2 ছিপ ফেলে ট্যাংরা জাতীয় ছোট ছোট মাছ অনেকগুলো পেল। মাছ অদৃষ্টে জটেনি অনেক দিন, কিন্তু আর বেশি দেরি করা চলবে না, কারণ আবার বিকেল 4টের মধ্যে স্টেশনে পৌঁছানো চাই বিকেলের ট্রেন পাস করাবার জন্য। প্রায়ই সে মাঝে মাঝে মাছ ধরতে যায়, কোনোদিন সঙ্গে লোক থাকে, প্রায় একা যায়। স্নানের কষ্টও ঘুচেছে। গ্রীষ্মকাল ক্রমেই প্রখর হয়ে উঠল। আফ্রিকার দারুণ গ্রীষ্ম। বেলা 9টার পর সেখানে রৌদ্রে আর থাকা যায় না। 11টার পর থেকে শঙ্করের মনে হয় যেন দিক বিদিক দাউ দাউ করে জ্বলছে। তবু সে ট্রেনের লোকের মুখে শুনলে মধ্য আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকা গরমের কাছে এ নাকি কিছুই নয়। শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল যা থেকে শঙ্করের জীবনের গতি মোড় ঘুরে অন্য পথে চলে গেল। একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল। যখন ফিরছে তখন বেলা 3টে। স্টেশন যখন আর মাইলটা আছে, তখন শঙ্করের কানে গেল সেই রৌদ্রদগ্ধ প্রান্তরের মধ্যে কে যেন কোথায় অস্ফুষ্ট আর্তস্বরে কি বলছে। কোন দিক থেকে স্বরটা আসছে লক্ষ্য করে কিছু দূর যেতেই দেখল একটা ইউকা গাছের নিচে স্বল্পমাত্র ছায়াটুকুতে কে একজন বসে আছে। শঙ্কর দ্রুত পদে তার নিকটে গেল। লোকটা ইউরোপিয়ান, পরনে তালি দেওয়া ছিন্ন ও মলিন কোট প্যান্ট, এক মুখ লাল দাড়ি, বড় বড় চোখ, মুখের গড়ন বেশ সুশ্রী, দেহ বেশ বলিষ্ঠ ছিল বোঝা যায়, কিন্তু সম্ভবত রোগে কষ্টে ও অনাহারে বর্তমানে শীর্ণ। লোকটা গাছের গুঁড়ি হেলান দিয়ে অবসন্নভাবে পড়ে আছে। তার মাথার মলিন শোলার টুপিটা একদিকে গড়িয়ে পড়েছে মাথা থেকে। পাশে একটা খাঁকি কাপড়ের বড় ঝোলা। শঙ্কর ইংরাজিতে জিজ্ঞেস করলে, তুমি কোথা থেকে এসেছো? লোকটা কথার উত্তর না দিয়ে মুখের কাছে হাত নিয়ে গিয়ে জলপানের ভঙ্গি করে বলল, একটু জল জল। শঙ্কর বললে, এখানে তো জল নেই, আমার উপর ভর দিয়ে স্টেশন পর্যন্ত আসতে পারবে? অতি কষ্টে খানিকটা ভর দিয়ে এবং শেষের দিকে একরকম শঙ্করের কাঁধে চেপে লোকটা প্ল্যাটফর্মে পৌঁছালো। ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল। বিকালের ট্রেন ওর অনুপস্থিতিতেই চলে গিয়েছে। ও লোকটাকে স্টেশন ঘরে বিছানা পেতে শোয়ালে, জল খাইয়ে সুস্থ করলে, কিছু খাদ্যও এনে দিলে। সে খানিকটা চাঙ্গা হয়ে উঠল বটে, কিন্তু শঙ্কর দেখলে লোকটার ভারী জ্বর হয়েছে। অনেক দিনের অনিয়মে, পরিশ্রমে, অনাহারে তার শরীর একেবারে ভেঙে গিয়েছে। 2-4 দিনে সে সুস্থ হবে না। লোকটা একটু পরিচয় দিলে। তার নাম ডিয়াগো আলভারেজ, জাতে পর্তুগিজ, তবে আফ্রিকার সূর্য তার বর্ণ তামাটে করে দিয়েছে। রাত্রে ওকে স্টেশনে রাখল শঙ্কর।
কিন্তু ওর অসুখ দেখে সে পড়ে গেল বিপদে। এখানে ওষুধ নেই, ডাক্তার নেই। সকালের ট্রেন মোম্বাসার দিকে যায় না, বিকেলের ট্রেনে গার্ড রোগীকে তুলে নিয়ে যেতে হবে। কিন্তু রাত কাটতে এখনো অনেক দেরি। বিকালের গাড়িখানা স্টেশনে এসে যদি পাওয়া যেত তবে তো কোনো কথাই ছিল না। শঙ্কর রোগীর পাশে রাত জেগে বসে রইল। লোকটির শরীরে কিছু নেই, খুব সম্ভব কষ্ট ও অনাহার ওর অসুখের কারণ। একটু দূর বিদেশে ওর কেউ নেই। শঙ্কর না দেখলে ওকে কে দেখবে? বাল্যকাল থেকেই পরের দুঃখ সহ্য করতে পারে না সে। শঙ্কর ভাবে সে সারা রাত তার সেবা করবে, আর তার কোনো আপনার লোক ওর চেয়ে বেশি কিছু করতে পারত না। উত্তর পূর্ব কোণের অনুচ্চ পাহাড় শ্রেণীর পিছন থেকে চাঁদ উঠেছে যখন, সে রাত্রে ঝমঝম করছে নিস্তব্ধ নিষিদ্ধ রাত্রি, তখন হঠাৎ প্রান্তরের মধ্যে ভীষণ সিংহ গর্জন শোনা গেল। রোগী তন্দ্রাচ্ছন্ন ছিল। সিংহের ডাকে সে ধড়মড় করে বিছানায় উঠে বসল। শঙ্কর বললে, ভয় নেই, শুয়ে থাকো, বাইরে সিংহ ডাকছে, দরজা বন্ধ আছে। তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে চারিধারে দেখবা মাত্রই যেন সে রাত্রির অপূর্ব দৃশ্য তাকে মুগ্ধ করে ফেলল। চাঁদ উঠেছে দূরের আকাশ প্রান্তে। ইউকা গাছে লম্বা লম্বা ছায়া পড়েছে পূব থেকে পশ্চিম। ঘাসের ঘন বন যেন রহস্যময় নিষ্পদ। সিংহ ডাকছে স্টেশনে কোয়ার্টারের পেছনে প্রায় 500 গজের মধ্যে। কিন্তু সিংহের ডাক আজকাল গা সওয়া হয়ে উঠেছে। ওতে আর আগের মতো ভয় পায় না। রাত্রির সৌন্দর্য এত আকৃষ্ট করেছে ওকে যে ও সিংহের সান্নিধ্য যেন ভুলে গেল। ফিরে ও স্টেশন ঘরে ঢুকল। টং টং করে ঘড়িতে 2টো বেজে গেল। ঘরে ঢুকে দেখল রোগী বিছানায় উঠেই বসে আছে। বললে, একটু জল দাও, খাবো। লোকটা বেশ ভালো ইংরাজি বলতে পারে। শঙ্কর টিন থেকে জল নিয়ে ওকে খাওয়ালো। লোকটার জ্বর তখন যেন কমেছে। সে বললে, তুমি কি বলছিলে? আমার ভয় করবে ভাবছিলে? ডিয়াগো আলভারেজ ভয় করবে? ইয়াং ম্যান, তুমি ডিয়াগো আলভারেজকে জানো না। লোকটার ওষ্ঠ প্রান্তে একটা হতাশা, বিষাদ ও ব্যঙ্গ মেশানো অদ্ভুত ধরনের হাসি দেখা দিল। সে অবসন্নভাবে বালিশের গায়ে ঢলে পড়ল। ওই হাসিতে শঙ্করের মনে হলো এ লোক সাধারণ লোক নয়। তখন ওর হাতের দিকে নজর পড়ল শঙ্করের। বিটে বিটে মোটা মোটা আঙুল, দড়ির মতো শিরাবহুল হাত, তাম্রাভ দাড়ির নিচে চিবুকের ভাব শক্ত মানুষের পরিচয় দিচ্ছে। এতক্ষণ ধরে খানিকটা জ্বর কমে যাওয়াতে আসল মানুষটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে। লোকটা বলল, সরে এসো কাছে, তুমি আমার যথেষ্ট উপকার করেছ। আমার নিজের ছেলে থাকলে এর বেশি করতে পারতো না। তবে একটা কথা বলি, আমি বাঁচব না। আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে। তোমার উপকার করে যেতে চাই। তুমি ইন্ডিয়ান? এখানে কত মাইনে পাও? এই সামান্য মাইনের জন্য দেশ ছেড়ে এত দূর এসে আছো যখন, তোমার সাহস আছে, কষ্ট সহ্য করবার ক্ষমতা আছে। আমার কথা মন দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো আজ তোমাকে যেসব কথা বলবো আমার মৃত্যুর পূর্বে তুমি তা কারোর কাছে প্রকাশ করবে না। শঙ্কর সেই আশ্বাসই দিল। তারপর সেই অদ্ভুত রাত্রি ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা এমন এক আশ্চর্য, অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনে গেল যা সাধারণত উপন্যাসেই পড়া যায়।
ডিয়াগো আলভারেজের কথা। ইয়াং ম্যান, তোমার বয়স কত হবে? 22? তুমি যখন মায়ের কোলের শিশু। আজ 20 বছর আগের কথা। 1888-89 সালের দিকে আমি কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনি সন্ধান করে বেড়াচ্ছিলাম। তখন বয়স ছিল কম। দুনিয়ার কোনো বিপদই বিপদ বলে গ্রাহ্য করতাম না। বুলাওয়ে শহর থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম, সঙ্গে কেবল 2টি গাধা জিনিসপত্র বইবার জন্য। জামবেজি নদী পার হয়ে চলেছি। পথ ও দেশ সম্পূর্ণ অজ্ঞাত। শুধু ছোটোখাটো পাহাড়, ঘাস, মাঝে মাঝে কাফিরদের বস্তি। ক্রমে যেন মানুষের বাস কমে এলো। এমন এক জায়গায় উপস্থিত এসে পৌঁছানো গেল যেখানে এর আগে কখনো কোনো ইউরোপিয়ান আসেনি। যেখানেই নদী বা খাল দেখি কিংবা পাহাড় দেখি, সকলের আগে সোনার স্তরের সন্ধান করি। কত লোকে কত কি পেয়ে বড় মানুষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়, এ সম্বন্ধে বাল্যকাল থেকে কত কাহিনী শুনে এসেছিলাম। সেই সব গল্পের মোহই আমায় আফ্রিকায় নিয়ে এসে ফেলেছিল। কিন্তু বৃথায় 2 বছর ধরে নানান স্থানে ঘুরে বেড়ালাম। কত কষ্ট সহ্য করলাম এই 2 বছরে। একবার তো সন্ধান পেয়েও হারালাম। সেদিন একটা হরিণ শিকার করেছি সকালের দিকে। তাঁবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লুম দুপুরবেলা। কারণ দুপুরের রোদে পথ চলা সেসব জায়গায় একরকম অসম্ভব। 115 ডিগ্রি থেকে 130 ডিগ্রি পর্যন্ত উত্তাপ হয় গ্রীষ্মকালে। বিশ্রামের পর বন্দুক পরিষ্কার করতে গিয়ে দেখি বন্দুকের নলের মাছিটা কোথায় হারিয়ে গিয়েছে। মাছি না থাকলে রাইফেলের তাক ঠিক হয় না। কত এদিক ওদিক খুঁজেও মাছিটা পাওয়া গেল না। কাছেই একটা পাথরের ঢিবি, তার গায়ে সাদা সাদা কি একটা কঠিন পদার্থ চোখে পড়ল। ঢিবির গায়ে সেই জিনিসটা নানান স্থানে আছে। বেছে বেছে তারই একটা দানা সংগ্রহ করে ঘষে মেজে নিয়ে আপাতত সেটাকে মাছি করে রাইফেলের নলের আগায় বসিয়ে নিলাম। তারপর বৈকালে সেখান থেকে আবার উত্তরের মুখে রওনা হয়েছি। কোথায় তাঁবু ফেলেছিলাম সে কথা ক্রমেই ভুলে গিয়েছি। দিন 15 পরে একজন ইংরেজের সঙ্গে সাক্ষাৎ হলো। সেও আমার মতো সোনা খুঁজে বেড়াচ্ছে। তার সঙ্গে 2 জন মাটাবেল কুলি। পরস্পরকে পেয়ে আমরা খুশি হলাম। তার নাম জিম কার্টার। আমারই মতো ভবঘুরে, তবে তার বয়স আমার চেয়ে বেশি। জিম একদিন আমার বন্দুকটা নিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ কি দেখে আশ্চর্য হয়ে গেল। আমায় বললে, তো বন্দুকের মাছি তোমার এরকম কেন? তারপর আমার গল্প শুনে সে উত্তেজিত হয়ে উঠল। বললে, তুমি বুঝতে পারোনি? এই জিনিসটা খাঁটি রূপো, খনিজ রূপো। এ যেখানে পাওয়া যায় সাধারণত সেখানে রূপোর খনি থাকে। আমার আন্দাজ হচ্ছে 1 টন পাথর থেকে সেখানে অন্তত 9000 আউন্স রূপো পাওয়া যাবে। সে জায়গাতে এক্ষুনি চলো আমরা যাই। এবার আমরা লক্ষ্যপতি হয়ে যাব। সংক্ষেপে বলি, তারপর কার্টারকে সঙ্গে নিয়ে আমি যে পথে এসেছিলাম সেই পথে আবার গেলাম। কিন্তু 4 মাস ধরে কত চেষ্টা, কত অসহ্য কষ্ট পেয়ে, কতবার বিরাট দিক দিশাহীন মরুভূমিবৎ ভেল্ডের মধ্যে পথ হারিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও কিছুতেই আমি সেই স্থান নির্ণয় করতে পারলাম না। যখন সেখান থেকে সেবার তাঁবু উঠিয়েছিলাম অত লক্ষ্য করিনি জায়গাটা। আফ্রিকার ভেল্ডে কোনো চিহ্ন বড় একটা থাকে না।
যার সাহায্যে পুরনো জায়গা খুঁজে বার করা যায়। সবই যেন একরকম। অনেকবার হয়রান হয়ে শেষে আমরা রূপোর খনির আশা ত্যাগ করে গুয়াই নদীর দিকে চললাম। জিম কার্টার আমাকে তার আর ছাড়লে না। তার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গেই ছিল। তার সেই শোচনীয় মৃত্যুর কথা ভাবলে এখন আমার কষ্ট হয়। তৃষ্ণার কষ্টই এই ভ্রমণের সময় সব কষ্টের চেয়ে বেশি বলে মনে হয়েছে আমাদের কাছে। তাই এখন থেকে আমরা নদীপথ ধরে চলবো এই স্থির করা গেল। বনের জন্তু শিকার করে খাই, আর মাঝে মাঝে কাফির বস্তি যদি পাই সেখান থেকে মিষ্টি আলু, মুরগি প্রভৃতি সংগ্রহ করি। একবার অরেঞ্জ নদী পার হয়ে প্রায় 50 মাইল দূরবর্তী একটা কাফির বস্তিতে আশ্রয় নিয়েছি। সেই দিন দুপুরের পর কাফির বস্তির মোড়লের মেয়ে হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। আমরা দেখতে গেলাম। 5-6 বছরের একটা ছোট্ট উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। তার পেটে নাকি ভয়ানক ব্যথা। সবাই কাঁদছে ও দাপাদাপি করছে। মেয়েটার ঘাড়ে নিশ্চয়ই দানও চেপেছে। ওকে মেরে না ফেলে ছাড়বে না। তাকে ও তার বাপ মাকে জিজ্ঞাসা করে এইটুকু জানা গেল যে সে বনের ধারে গিয়েছিল। তারপর থেকে তাকে ভূতে পেয়েছে। তাই ওর অবস্থা দেখে বুঝলাম কোনো বনের ফল বেশি পরিমাণে খেয়ে ওর পেট কামড়াচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো কোনো বনের ফল খেয়েছিল কিনা। সে বললে হ্যাঁ খেয়েছিল। কাঁচা ফল? মেয়েটা বললে ফল নয়, ফলের বীজ। সে ফলের বীজই খাদ্য। 1 ডোজ হোমিওপ্যাথিক ওষুধে তার ভূত ছেড়ে গেল। আমাদের সঙ্গে ওষুধের বাক্স ছিল। গ্রামে আমাদের খাতির হয়ে গেল খুব। 15 দিন আমরা সেই গ্রামের সর্দারের অতিথি হয়ে রইলাম। ইল্যান্ড হরিণ শিকার করি আর রাত্রে কাফিরদের মাংস খেতে নিমন্ত্রণ করি। বিদায় নেবার সময় কাফির সর্দার বললে, তোমরা সাদা পাথর খুব ভালোবাসো তাই না? বেশ খেলবার জিনিস। নেবে সাদা পাথর? দাঁড়াও দেখাচ্ছি। একটু পরে সে একটা ডুমুর ফুলের মতো বড় সাদা পাথর আমাদের হাতে এনে দিলে। জিম ও আমি বিস্ময়ে চমকে উঠলুম। জিনিসটা হীরক, খনি বা খনির ওপরকার পাথরের মৃত্তিকা স্তর থেকে প্রাপ্ত পালিশ না করা হীরকখণ্ড। কাফির সর্দার বললে, এটা তোমরা নিয়ে যাও। ওই যে দূরের পাহাড় দেখছো ধোঁয়া ধোঁয়া, এখান থেকে হেঁটে গেলে একটা চাঁদের মধ্যে ওখানে পৌঁছে যাবে। ওই পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক আছে বলে শুনেছি। আমরা কখনো যাইনি, ভালো নয়। ওখানে বুনি বলে উপদেবতা থাকে। অনেক চাঁদ অনেককাল আগেকার কথা। আমাদের গ্রামে 3 জন সাহসী লোক কোনো বারণ না শুনে ওই পাহাড়ে গিয়েছিল আর ফেরেনি। আর একজন তোমাদের মতো সাদা মানুষ এসেছিল, সেও অনেক কাল আগে। আমরা দেখিনি, আমাদের বাপ ঠাকুরদাদাদের আমলে। সেও গিয়ে আর ফেরেনি। কাফিরদের গ্রাম থেকে বার হয়েই আমরা ম্যাপ মিলিয়ে দেখলাম দূরে ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট। ব্যাপারটা হচ্ছে রিক্টারভেল্ট পর্বতশ্রেণী, দক্ষিণ আফ্রিকার সর্বাপেক্ষা বন্য অজ্ঞাত বিশাল ও বিপদসংকুল অঞ্চল। কোনো সভ্য মানুষ সে অঞ্চলে পদার্পণ করেনি। 2-1 জন দুর্ধর্ষ দেশ আবিষ্কারক বা ভৌগোলিক আবিষ্কারক ছাড়া কোনো সভ্য মানুষ সে অঞ্চলে পদার্পণ করেনি। ওই বিস্তীর্ণ বনপর্বতের অধিকাংশ স্থানই সম্পূর্ণ অজানা।
তার ম্যাপ নেই, তবে কোথায় কি আছে কেউ বলতে পারে না। জিম কার্টার ও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। আমরা দুজনে তখনই স্থির করলাম ওই অরণ্য ও পর্বতমালা আমাদেরই আগমন প্রতীক্ষার জন্য তার বিপুল রত্ন ভাণ্ডার লোকচক্ষুর আড়ালে গোপন করে রেখেছে। আমরা ওখানে যাবই। কাফিরদের গ্রাম থেকে রওনা হবার প্রায় 17 দিন পরে আমরা পর্বতশ্রেণীর পাদদেশে নিবিড় বনে প্রবেশ করলাম।